নমস্কার, দেখছেন গ্রাউন্ড রিপোর্ট আর আপনাদের সঙ্গে আমি সৈকত। গ্রাউন্ড রিপোর্ট আর সেখানে দেশের যুদ্ধ পরিস্থিতি যে তৈরি হচ্ছে, দেশ জুড়ে দেশের মানুষ চাইছেন পাকিস্তানকে কড়া জবাব দিতে, আর তার প্রস্তুতির গ্রাউন্ড রিপোর্ট দিয়ে আমরা আজকে শুরু করব গ্রাউন্ড রিপোর্টের অনুষ্ঠান। আর সেই গ্রাউন্ড রিপোর্টে আপনাদেরকে প্রথমেই আমরা জানাতে চাইব যে কেন্দ্রের নির্দেশে রাজ্যে রাজ্যে মক ড্রিল এবং আগামীকাল দেশ জুড়ে 244টি জায়গায় মক ড্রিল করা হবে এবং সেই মক ড্রিলের আগে জরুরি বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। বিভিন্ন রাজ্যদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়, রাজ্যের মুখ্য সচিব সঙ্গে বৈঠক করেন। গোবিন্দ মোহন ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন মুখ্য সচিবরা। আলোচনায় ছিলেন এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সের ডিজি। শত্রুপক্ষের হামলায় কিভাবে মোকাবেলা করা হবে এই নিয়ে মূলত প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে এবং এই নিয়ে আমাদের প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দেবারতী। কি বলছেন শোনাবো। আগামীকাল থেকে 7 দিন সময় দেওয়া হয়েছে। এই 7 দিনের মধ্যে রাজ্যের সমস্ত রকমের যে একটি যুদ্ধ হলে যা যা প্রস্তুতি দরকার সেই সমস্ত রকমের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং তার মহড়াও করতে বলা হয়েছে। এবং যে যে বিষয়গুলোকে অতিরিক্ত নজরে রাখতে বলা হয়েছে সেটা হচ্ছে যে ইতিমধ্যেই বিভিন্ন যে শহরে অকেজো সাইরেন গুলো রয়েছে, কারণ দীর্ঘদিন ধরে শহর এবং জেলাগুলিতে সাইরেন ব্যবহার হয় না এবং সেই সাইরেন ব্যবহার না হওয়ার জন্য এই সাইরেন গুলো অকেজো হয়ে গেছে, সেগুলোকে সচল করতে বলা হয়েছে। যদি সেগুলো সচল না হয় তাহলে নতুন সাইরেন লাগানোর বন্দোবস্ত করতে বলা হয়েছে। এছাড়া সার্চ লাইট সেগুলো যাতে ঠিকঠাক থাকে, সেগুলো অগ্নি নির্বাপন ব্যবস্থা, জরুরি ব্যবস্থা, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল ডিফেন্স, এদের প্রত্যেককে এদের যা যা কাজ সেই কাজগুলিকে নিয়মিত মহড়ার মাধ্যমে রেখে সতর্ক থাকতে বলা হয়েছে। স্যাটেলাইট ফোন, যেটা এই ধরনের পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা অবলম্বন করে থাকে, রাজ্যের হাতে এই মুহূর্তে 65টি স্যাটেলাইট ফোন রয়েছে, যেটি মূলত এয়ারফোর্সের মাধ্যমে এই স্যাটেলাইট ফোনটি কার্যকরী করা যাবে এবং সেই স্যাটেলাইট ফোনগুলিকে যথাযথ ব্যবস্থা যাতে করা হয়, ব্যবহার যাতে করা যায় সে সম্পর্কে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এখন অনেকের মনেই আপনাদের প্রশ্ন আসছে যে মক ড্রিল কি, অনেকেই দেখেননি। আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠরা অনেকেই এই সিভিল ডিফেন্সের মক ড্রিল কখনো দেখেননি, তাই সবার মধ্যেই কৌতূহল রয়েছে। অনেকে বলছেন এই মক ড্রিল মানে কি যুদ্ধ লেগেই যাচ্ছে, অবশ্যম্ভাবী, এরকম অনেক প্রশ্ন মনের মধ্যে ঘুরছে। আর সেই নিয়েই আমরা কথা বলতে যোগাযোগ করেছি ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্তা লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যের সঙ্গে। উৎপল বাবু, স্বাগত জানাই আপনাকে এনকেটিভি বাংলার এই গ্রাউন্ড রিপোর্ট অনুষ্ঠানে। উৎপল বাবু, প্রথমেই যে বিষয়টি আপনার কাছে আমি জানতে চাইবো সেটা হচ্ছে যে মক ড্রিল। অনেকে বলছেন যে 1971 সালে ভারত পাকিস্তান যখন এই টেনশন তৈরি হয়, যুদ্ধ হয় বাংলাদেশ স্বাধীনের সময়, সেই সময় কার্যত এই ব্ল্যাকআউট করা হয়েছিল। তবে এইভাবে সিভিল ডিফেন্স মক ড্রিল কখনো এর আগে হয়নি, স্বাধীন ভারতবর্ষে তো হয়নি। আপনার কি মনে পড়ছে 71 সালের কিছু কথা? এবং একই সঙ্গে এটাও জানতে চাইবো এই মক ড্রিল ঠিক কিভাবে হয় এবং কোন পরিস্থিতিতে হয়। শুনুন, 71-এর কথা বলতে গেলে 3রা ডিসেম্বর 1971-এ পাকিস্তানের দিক থেকে আমাদের ওয়েস্টার্ন বর্ডারে 3টে জায়গায় এয়ার স্ট্রাইক হয়েছিল। আদমপুর মানে অমৃতসর, তারপরে লুধিয়ানার কাছে আলোয়ারা, as deep as আম্বালা। আম্বালায় ইনফ্যাক্ট ওই চার্চ যেটা ওরা বোমিং করেছিল সেটা অনেকদিন এরকম ক্ষত অবস্থায় ছিল। আমাদের 3রা ডিসেম্বর ইনফ্যাক্ট আমরা যেটা এখন মক ড্রিল বা ড্রাই রান যেটাকে বলে, সেসব ততটা করিনি, সেই জন্য আমাদের কিছু ক্যাজুয়ালিটি হয়েছিল। সেই জন্য 3রা ডিসেম্বর আমরা বাধ্য হয়েছিলাম যুদ্ধ ডিক্লেয়ার করতে। তারপরে তো 13 দিনের মধ্যে 16ই ডিসেম্বর ওই ওরা যেটা ওয়েস্টার্ন সেক্টরে আরম্ভ করেছিল আমরা শেষ করে দিয়েছিলাম ঢাকাতে। নিয়াজি যখন সারেন্ডার করলেন জেনারেল আরোরার কাছে। আচ্ছা,
নাও মক ড্রিল হচ্ছে যারা 62-তে আসামের দিকে ছিলেন, হুম আপনাদের যারা শ্রোতা এনকে টিভির, তারা নিশ্চয়ই জানেন হুম আসামে এই মক ড্রিল যখন ওরা নেমে আসছিল আপনার নেফার পাহাড় দিয়ে, হুম তখন তেজপুর এবং ওইসব অঞ্চলে খুব দারুণ ভাবে মক ড্রিলের ব্যবস্থা করা হয়েছিল, হুম যাতে কোনো জল না দিয়ে কোনো আলো না বেরোয় বাইরে, তাহলে টার্গেট সেরকম ভাবে করা হয়েছিল। ইনফ্যাক্ট 62-তে আসামে যেরকম ভাবে মক ড্রিল ফলো করা হয়েছিল, হুম সেইটা একটা এক্সাম্পল বলতে হবে। তো মক ড্রিল মানে হচ্ছে সিভিল ডিফেন্সের সব রকম ব্যবস্থা, সাইরেন থেকে আরম্ভ করে হসপিটাল পর্যন্ত, হসপিটালে যেসব ছোটখাটো ইনজুরি আছে সেগুলো যদি বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করা যায়, তাহলে আরো বড় বড় অনেক অনেক ক্যাজুয়ালিটি হুম আসতে হবে সেই হাসপাতালে, বেড অ্যাভেলেবেল হতে হবে। হুম আমি একটা ছোট্ট, আপনার বাড়িতে অন্তত 5 কেজি চাল, 5 কেজি একটা আটা, তারপরে একটু আপনার চা চিনি থাকবে, এগুলো অল পার্ট অফ দ্য মক ড্রিল। এখন সিভিলিয়ান ডিফেন্স থেকে সেখানে যদি পুরো সাহায্য না পাওয়া যায়, তাহলে প্যানিক। দ্বিতীয় একটা কথা বলি, হুম ওরা যদি জানতে পারে আমরা এরকম সিরিয়াসলি মক ড্রিল প্র্যাকটিস করছি, ওরাও একটু সাসপেন্সে থাকবে। পাকিস্তান ভাববে ওরে বাবা, মানে তার মানে নিশ্চয়ই এরা কয়েকদিনের মধ্যে অ্যাটাক হবে আমাদের। কাজে ইটস এ ভেরি টু এজেড ওয়েপন। এটা এখন আমাদের যদি শোধ নিতে হয় অথবা উইথ ইন্টারেস্ট একটা কোনো কাজবাজ করতে হয়, হুম তাহলে দ্য টার্গেট, প্লেস, টাইম, এভরিথিং শুড বি অফ আওয়ার চুজিং। হুম মানে কোনো তাড়াহুড়ো কোনো লাভ নেই, এবং স্ট্রাইকটা এমন ভাবে করতে হবে যে যাতে ওদের ক্যাজুয়ালিটি শুড বি বিয়ন্ড দ্য নাম্বারস। তো এইরকম একটা ব্যাপার করতে হবে। কাজে মক ড্রিল যদি সবাই ঠিক করে, if the country is prepared, then the country can do anything. The defense forces will not let them down. স্যার সেইটাই একটা হচ্ছে জিনিস প্রথম আমার মক। এখানে জানতে চাইবো, আমার মনে হয় যারা আমার দর্শক প্রত্যেকে একটা উত্তর আপনার থেকে জানতে চাইছেন। আপনি সেনার উচ্চ পর্যায়ে কাজ করেছেন স্যার, সেটা হচ্ছে মক ড্রিল মানে এতদিন আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম এতদিন সেনা, সরকার, বিরোধী দল তারা বিভিন্ন রকমের ব্যস্ততার মধ্যে ছিলেন। এবার সরাসরি পাবলিক তাতে ইনভলভ হচ্ছে, পাবলিকই চাইছে পাকিস্তানকে কড়া জবাব দিতে। এবার দেশ পাবলিককে তার প্রশিক্ষণ দিচ্ছে যে যদি যুদ্ধ বাধে তাহলে তোমাদেরকে কি করতে হবে। তাহলে পাবলিকের মনে এই প্রশ্ন আসা স্বাভাবিক যে তাহলে কি যুদ্ধ অবশ্যম্ভাবী, মানে যুদ্ধ হবেই এটা ধরে নিয়ে কি মকড্রিল, নাকি যুদ্ধ হতেও পারে নাও হতে পারে তার প্রস্তুতিতে মকড্রিল? মক ড্রিলের প্রথম হচ্ছে যে সবাইকে সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। দেখুন, দেশের লোক যদি রেডি না থাকে, দেশের লোক যদি সাহায্য না করে, দেশের লোক যদি সব ড্রিলগুলো ঠিক মতো না করে, তাহলে কোনো পরিস্থিতিতেই যে সেনাবাহিনী যেটা করবে, যে আর্ম ফোর্সেসই হোক বা যে কোনো সিপিআর হোক, তাকে সেটা সাফল্য হতে পারে না। সেই জন্য মক ড্রিলে প্রত্যেকখানে ওরা কি চাইবে, ওরা বলেই দিচ্ছে, আজকে ইউনাইটেড নেশনসে বলেছে আমরা লড়ার ক্ষমতা নেই, ওরা বড় দেশ, ওরা যেন লড়াইয়ে না নামে। ওরা তার মানে বলেই দিচ্ছে যে আমরা লড়াই লড়বো না, আমি কেন গন্ডগোল পাকাবো। কারণ ওটা ওদের ডিএনএ তে আছে। কারণ ওরা সবসময় একটা জবাব পেয়েছে, ওটা উড়ির পর ওরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, তারপরে ফুলবাগার পর ওরা বালাকোটে গিয়ে মারা হয়েছে। কিন্তু সেসব করার পর 7-8 মাসের পরে ওরা আবার একটা কুকীর্তি করেছে। তো ওটা ওদের ডিএনএ তে আছে। তো এবার সেই জন্য এমন একটা কিছু করতে হবে যাতে ওরা মাথা নিচু করে অনেকদিন থাকতে পারে। আর এখন যখন এই জিনিসটা সব দিক দিয়ে করতে হবে,
ডিপ্লোম্যাটিক ফ্রন্ট, ইকোনমিক ফ্রন্ট, মানে হুইচ টু ইনক্লুড ওয়াটার ফ্রন্ট, জল বন্ধ করতে দেয়, তা সব কিছু দিক থেকে করলেই তবেই দে উইল বি স্ট্র্যাঙ্গলড। এখন দেখুন ডিপ্লোম্যাটিক ফ্রন্টে কতবার ওরা ভাষা করেছিল, আমাদের ইউএসএও সাপোর্ট করছে, রাশিয়াও সাপোর্ট করছে, আর আজকে ইউএনএ তে ওরা বলেছিল শর্ট স্ন্যাপ ন্যারেটিভ করার চেষ্টা করছে ইন্ডিয়া। শর্ট স্ন্যাপ ন্যারেটিভ মানে বাংলায় যেটাকে বলে যে আমরা একটা বাহানা খুঁজছি ওদের ওখানে মারার জন্য। সেই জিনিসটার জন্য ওরা একটা হিয়ারিং চেয়েছে। হিয়ারিং এও অবশ্য তার জন্য অফিসিয়ালি কিছু আসবে না, কারণ ওদের এগেনস্টে কিছু বলতে গেলে চায়না ভেটো করবে, আর আমাদের এগেনস্টে কিছু তো বলতেও পারবে না। ইউএসএ থেকে আরম্ভ করে রাশিয়ার পার্মানেন্ট এমপ্লয়ি সবাই ভেটো করবে। কিন্তু এতে একটা মেসেজ গেছে যে ওদের পাশে বিশেষ কেউ নেই। আর চায়না সাপোর্ট সবসময় ভোকাল থাকে, তার বেশি কিছু নয়। চায়না ভিয়েতনামের পর আর কোথাও লড়েনি। এই হচ্ছে ব্যাপার। স্যার এখানে এখানে একটা জিনিস আমি আপনার কাছে আরো একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে আগামীকাল মক ড্রিল, এবং সেই মক ড্রিলে গোটা ভারতবর্ষ 244টা জায়গায় মক ড্রিল, এটা তো পাকিস্তানের কাছে একটা বিরাট থ্রেট। মানে পাকিস্তান এটা ধরে নিচ্ছে যে ভারতবাসীকেও, ভারতবর্ষের প্রশাসন, সেনা, তারা মক ড্রিলে অংশ নিচ্ছে। মানে পাকিস্তান এমনিতেই হাঁটু কাঁপছিল, এবার বোধহয় গোটা শরীর কাঁপবে। এতে কোনো সন্দেহ নেই। দেখুন পাকিস্তান একটা দেশ যেটাকে আর্মি চালায়, এমনি পাকিস্তানের জন্য ট্রেঞ্চ খোঁজার ব্যাপার, অন্য সব রকমের সিভিল ডিফেন্সের কাজ তারা জবরদস্তি কাঁধে হাত দিয়ে চড় মেরে সব সিভিলিয়ানদের করায়। একটা কথা আছে, ভারতবর্ষের একটা আর্মি আছে, আর পাকিস্তানের আর্মি এর দেশটাকে চালায়। কাজে ওদের ওদের তো সবকিছু সিভিল ডিফেন্স, মানে এভরিথিং হোয়াট এভার ইজ অ্যাভেলেবল টু দ্য আর্মি ওরা তো করছে। আমাদের তো সেরকম নয়, আমাদের তো টোটাল ডেমোক্রেসি। আপনি যেটা ইচ্ছে করছেন করুন, আমার যেটা ইচ্ছে করছে করি, এইরকম ভাবে আমাদের দেশ চলে। যেখানে আমাদের দেশের মতন লোক 140 কোটির একটা দেশ, তারা যদি ঠিক করে যে সিভিল ডিফেন্সের মহড়া নিতে হবে, তাহলে ওদের হাড় তো কাঁপবেই। আপনি একদম ঠিক বলেছেন। সেটাও একটা লক্ষ্য যে ওরা কোনো কাজটাই শান্তিতে করতে পারবে না, ওরা মানে উড়ুন চিকের মতন লাফিয়ে লাফিয়ে বেড়াবে। স্যার আমার যেটা আরো একটা বিষয় আপনার কাছ থেকে জানার, সেটা হচ্ছে আমরা দেখলাম যে ভারতবর্ষ সামগ্রিক প্রস্তুতি নিয়েছে, একেবারে হাতে মিসাইল ছোড়া থেকে শুরু করে আরব সাগরের যুদ্ধ প্রস্তুতি সব নেওয়া কমপ্লিট। পাকিস্তানকে আপনি খুব ভালোভাবে চেনেন, 71-এর যুদ্ধের সময় আপনি ফ্রন্ট লাইনে থেকে বাংলাদেশ স্বাধীন করার অন্যতম যোদ্ধা। আমি আপনার কাছে জানতে চাইছি, পাকিস্তান যে এত কিছু হুমকি হুঁশিয়ারি এত কিছু দিচ্ছে, আদৌ সেটা পাকিস্তান মন থেকে দিচ্ছে নাকি ভয়ে হুমকি দিচ্ছে, কোনটা? দেখুন এটা পাকিস্তানের একটা ট্যাকটিক। পাকিস্তান ওরা নিজেরাই বলে যে আমরা ডাইরেক্ট যুদ্ধ করব না, আমরা প্রক্সি যুদ্ধ করব, আমরা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার খেলবো, আমরা ভোকাল ওয়ারফেয়ার খেলবো, আমরা এখানে ওখানে পটকা ফাটাবো যাতে অনেক পাবলিসিটি হয়। ওই দেখুন পাহেলগাঁওয়ের কাছে যে বিচারণী যেখানে করেছিল, দ্যাটস এ লাভলি স্পট। আপনি যদি কখনো যান দেখতে পাবেন, ইট ইজ রিয়েলি লাইক এ সুইজারল্যান্ড। ইন্টারল্যাকেন যারা গেছেন এরা তার থেকেও ভালো। এখন কথা হচ্ছে কি, ওরা ওইসব জায়গায় কিছু একটা করলে, আর এবার মনে রাখবেন 26 জন লোককে মারেনি, ওরা মেরেছে 26 জন ফ্যামিলিকে, 26 জন ছেলেকে যারা ওদের ধর্মের নয় তাদের বেঁচে বেঁচে। আমাদের যেখানে তো কোনো ধর্মের ভিত্তিতে কিছু নয়, ওদের ওই 26টা ব্রেড আর্নারকে ওরা মেরে 26 ইন্টু হয়তো 8, এতজন লোককে 200 জন লোকের ওপরে
ক্যাজুয়ালিটি করেছে। তো ওদের এইরকম ভাবে ওরা কাজটা করেছে। তো এটা সাধারণত যেটা অন্য জায়গায় করেছিল সেটা করেনি, আবার নিজেদের বাহাদুরি দেখিয়েছে। কাশ্মীরিয়াত যেটাকে বলে, যে কোনো বাচ্চা ছেলের হাতে বা কোনো মহিলার গায়ে হাত দেয়নি। মানে পৃথিবীকে দেখাতে চেয়েছে যে ইনসানিয়ত, কাশ্মীরিয়ত, জমহুরিয়ত, যেটা আমাদের অটল বিহারী বাজপেয়ী বলে গিয়েছিলেন, সেটা ওনারা পালন করে। এর মধ্যে অনেক কিছু খেল আছে ওদের। ওদের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, ভোকাল ওয়ারফেয়ার করে ওরা ওস্তাদ, এতে কোনো সন্দেহ নেই। স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আমরা দেখেছিলাম বালাকোট স্ট্রাইক, বালাকোট এয়ার স্ট্রাইক, উড়ি সার্জিক্যাল স্ট্রাইক ইত্যাদি আমরা দেখেছি যে পাকিস্তানের হামলার পর ভারত কিভাবে জবাব দিতে পারে এবং তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকিস্তান কিভাবে নগ্ন হয়েছে বিশ্বের কাছে তাও আমরা দেখেছি। কিন্তু এবার সেই রকম এত ছোটখাটো হামলার পথে বোধহয় ভারত যেতে চাইছে না। তাহলে তো আমরা দেখেছি যে এই হামলা মানে যে এয়ার স্ট্রাইক হয়েছিল সেটা 12 দিনের মাথাতে হয়েছিল। 14 তারিখ হামলা হয়েছিল, 26 তারিখ পাল্টা স্ট্রাইক হয়েছিল। এবার 14 দিন পার হয়ে গেছে, তার মানে আপনি বলছেন আটঘাট বাধা হচ্ছে, আটঘাট বেঁধেই হামলাটা হবে। এবং হামলাটা হলে পাকিস্তান বলছে এলওসি বরাবর নাকি হামলা হবে, পাকিস্তানে হামলা হবে না। আপনার দীর্ঘদিনের মানে সেনা জীবন কি বলছে? এটা দেখুন, আমরা বলে থাকি যে 5 রকমের প্ল্যান করা হয়েছে, প্ল্যান এ বি সি ডি ই, আর সাধারণত ফর ইমপ্লিমেন্টেশনে প্ল্যান ফক্সট্রট মানে 6 নম্বর প্ল্যানটা কাজে লাগানো হয়। কাজে এর থেকে বেশি কিছু আমি তো বলতে পারবো না, এখনো গেসিং। আপনি দেখুন, দেশের প্রধানমন্ত্রী আলাদা আলাদা করে, শুধু ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটি নয়, আলাদা আলাদা করে সেনা প্রধান, নৌ প্রধান প্রধান আর এবং এয়ারফোর্সের চিফের সঙ্গে কথা বলেছেন। তারপরে অজিত দোভালের সঙ্গে, যিনি এনএসএ, তার সঙ্গে কথা বলেছেন। ওনার মাথাতেও কিছু খেলছে কাজে সবার সঙ্গে নিয়ে একটা বড় ডিসিশন নেওয়া হবে। এই ডিসিশনটা যে কবে নিতে হবে, এই ডিসিশনটা ইউ ক্যান নট বি গিভেন টু টেক দ্য ডিসিশন। It has to be of your choice. আর যটা দুটোর কথা বললেন আপনি, যেটা আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম বা বালাকোটে করেছিলাম, এই সত্যি কথা বলতে কি, বালাকোট অ্যাটাক করার পর তার 10 ঘন্টার মধ্যে পাকিস্তান ওদের ইসলামাবাদের যত রাজ্যে আছে, হাই কমিশনার অ্যাম্বাসেডার আছে, তাদের নিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছিল যে বিশেষ কিছুই হয়নি, শুধু কিছু গাছ পড়েছে। ওরা যেখানে হয়েছিল সেখানে তো ওরা নিয়ে যায়নি, অন্য জায়গায় নিয়ে গিয়ে। তো this has to be done in such a manner and to be documented in such a manner so that everybody in the world comes to know so what will be the extent of punishment. বেশ, অনেক ধন্যবাদ। লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, আমাদের সঙ্গে ছিলেন। মকড্রিল সম্পর্কে এবং ভারত পাকিস্তান যে এসকেলেশন চলছে সেটা নিয়ে খুব স্পষ্টভাবে তিনি কিছু বক্তব্য আমাদেরকে জানালেন। আমাদের দর্শকরা তাতে উপকৃত হলেন, সমৃদ্ধ হলেন আশা রাখি। অনেক ধন্যবাদ উৎপল বাবু। আমরা এই বিষয়গুলো যেমন আপনাদেরকে জানাচ্ছি এবং একই সঙ্গে আপনাদের এটাও জানিয়েছি যে যুদ্ধকালীন পরিস্থিতিতে কি করা যাবে আর কি কি করা যাবে না, সাধারণ নাগরিকদের সচেতনতার পাঠ দিতে দেশ জুড়েই অসামরিক মহড়া হতে চলেছে বুধবার। দেশের 27টি রাজ্যে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 259টি জায়গায় এই মহড়া হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের 31টি জায়গা এবং 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর এই প্রথম দেশ জুড়ে এমন অসামরিক মহড়া হতে চলেছে। দেশের সব রাজ্যকে পাঠানো হয়েছে মূলত বিমান হামলা হলে কি ধরনের পদক্ষেপ নিতে হবে তার বিস্তারিত তথ্য। রাজ্যগুলিকে পাঠানো বার্তায় বলা হয়েছে আগামী বুধবার মহড়ায় খতিয়ে দেখতে নিতে হবে যে বিমান হামলার সময় সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা স্বয়ংক্রিয় রয়েছে কিনা এবং রাতে হামলা হলে যুদ্ধ বিমানের খবর পাওয়ার সাথে সাথে যাতে হঠাৎ করে সমস্ত আলো নিভিয়ে ক্র্যাশ ব্ল্যাকআউট করে শত্রু বাহিনীর বিমানকে বিভ্রান্ত করা যায় তারও মহড়া সেরে রাখতে বলা হয়েছে এদিন।
এইগুলো যেমন আপনাদেরকে দেখাচ্ছি, একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আপনাদের দেখাবো যে বাংলার কোথায় কোথায় আগামীকাল 31টি জায়গায় এই মক ড্রিল হবে। আমি সেই ছবি আপনাদেরকে একটু দেখাবো যে বাংলার কোথায় কোথায় এই মক ড্রিল হবে, এবং সেই মক ড্রিল খুব গুরুত্বপূর্ণ। এই মক ড্রিলের মাধ্যমে বাংলার এই জায়গাগুলোতে যেগুলো দেখছেন, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, সবচেয়ে বেশি কিন্তু উত্তরবঙ্গের জেলা রয়েছে। কারণ উত্তরবঙ্গের জেলায় কিন্তু আপনারা জানেন যে অধিক সেন্সিটিভ বলে মনে করা হচ্ছে, যে 17টি জেলা রয়েছে, 17টি জেলাকে অধিক সেন্সিটিভ বলে কিন্তু ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। এইগুলো যেমন আপনাদের দিকে আমরা নজর রাখছি, তেমনি আরেকটা ছবি আপনাদেরকে একটু দেখাতে চাইবো, ফিরোজাবাদের ছবি। ফিরোজাবাদের ছবি কি? সেই ফিরোজাবাদের ছবি গত রবিবার দিন পাঞ্জাবের ফিরোজাপুর ক্যান্টনমেন্টের সেনা ছাউনিতে 8 ঘন্টা ব্ল্যাকআউট করে মহড়া চলে। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, যে ফিরোজাবাদে কিভাবে ব্ল্যাকআউট করে মহড়া চলেছে তার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই প্রস্তুতি যখন চলছে, এই গোটা প্রস্তুতি যখন চলছে, তখন পাকিস্তান কি করেছে জানেন? এক অদ্ভুত কাণ্ড। পাকিস্তান কিন্তু তারা ক্রমাগত ভারতকে একটা কোথাও জবাব দেওয়ার চেষ্টা করছে, ভারতকে কোথাও তারা একটা উত্তেজিত করার চেষ্টা করছে, যে কারণে পেহেলগাঁও সংঘর্ষকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজক পরিস্থিতির মধ্যেই নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা ছাউনি লক্ষ্য করে লাগাতার গুলিবর্ষণ করে চলেছে পাকিস্তান সেনা, পাকিস্তান রেঞ্জার্স। এ নিয়ে টানা 12 দিনে জম্মু কাশ্মীর সীমান্তের 8টি সেক্টরে অন্তত 120 বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনা। সেনার তরফে জানা গিয়েছে, সোমবার রাতে কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওসেরা, সুন্দরবনি এবং আখনুর সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে ছুটে আসে গুলি, এবং পাকিস্তানে এহেন হামলার জবাব দেয় ভারতীয় সেনা। এবং গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জনের মৃত্যুর পর ক্রমাগত সীমান্তে কিন্তু এই ধরনের একটা কোথাও উস্কানি দিয়ে চলেছে পাকিস্তান। এই দিকে যেমন আমরা নজর রাখছি, তেমনি ভাবে ভারতের কূটনৈতিক স্টেপেও আপনাদের নজর রাখতে হবে, যে ভারত জম্মু কাশ্মীরের রামবানে বাগলিহার বাঁধের গেট বন্ধ করে দেওয়ার পর এবার চেনাব নদীর জলের প্রবাহ কমে গিয়েছে, এবং সেই চেনাব নদীর জল কার্যত বন্ধ করে দেওয়ার পর আপনাদেরকে যেমনটা আমরা দেখাচ্ছি, যে একাধিক নদীর যে গতি সেটাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। সালার বাঁধের সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ভারত পাকিস্তানের মধ্যে বাগলিহার বাঁধ নিয়ে বিরোধ দীর্ঘদিনের, যেখানে অতীতে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতা চেয়েছিল পাকিস্তান। সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে বাগলিহার বাঁধের ওপর বিধিনিষেধ আরোপের পর ভারত ঝিলাম নদীর ওপর থাকা কিষান গঙ্গা বাঁধেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করে। জলবন্টন চুক্তি স্থগিতের পর ভারত কাশ্মীরের 2টি জলবিদ্যুৎ প্রকল্পের জলধারণ ক্ষমতা বাড়ানোর কাজ শুরু হয়েছে। বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু জলচুক্তি হয়েছিল, এবং সেই জলচুক্তির পর ভারত কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই যেমন চেনাব নদী সহ বিভিন্ন নদীর যে গতিপথ সেটাকে বন্ধ করে দিয়েছে। আর এতেই কার্যত হুমকি হিসাবে দেখছে পাকিস্তান, এবং পাকিস্তান ইতিমধ্যেই বলেছে যেটা অ্যাক্ট অফ ওয়ার, অর্থাৎ কোথাও ভারত এই ধরনের পরিস্থিতি তৈরি করছে, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। আমরা যে খবরে নজর রাখতেই হবে, যেটা খুব গুরুত্বপূর্ণ, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে সেটা আমরা সবাই জানি। ভারতের অভিযোগ, এই ঘটনায় সীমান্ত পারাপারের যোগাযোগ রয়েছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। এনআই সূত্রে খবর, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পাকিস্তানের কাছে জানতে চাওয়া হয় পেহেলগাঁওয়ের ওই ঘটনায় লস্করি তৈবার কোনো যোগ রয়েছে কিনা। লস্করের ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স টিআরএফ প্রথমে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার দায় স্বীকার করেছিল, পরে আবার নিজেদের বক্তব্য পরিবর্তন করে একটি বিবৃতিও প্রকাশ করে টিআরএফ। নতুন বিবৃতিতে টিআরএফ জানিয়েছিল পেহেলগাঁও যে জঙ্গি হামলার ঘটনা তাদের কোনো যোগ নেই। প্রথমে দায় স্বীকার করেও পরে অস্বীকার করাটাকে কেন্দ্র প্রশ্ন তুলেছে। এই আবহে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে লস্কর সংক্রান্ত প্রশ্নের মুখে পড়তে হলো পাকিস্তানকে। এনআইয়ের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদের বৈঠকে জঙ্গি হানার নিন্দা করা হয়েছে সার্বিকভাবে। পর্যটকদের যেভাবে হত্যা করেছে জঙ্গিরা, সেই ঘটনারও নিন্দা করেছে নিরাপত্তা পরিষদের বৈঠকে উপস্থিত কূটনীতিকরা। পাকিস্তানের একাংশ যেভাবে পরমাণু শক্তির বিষয়ে কথা বলছেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে হুমকি দিচ্ছেন, তাতে উত্তেজনা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। এনআইয়ের সূত্রের খবর অনুযায়ী দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই উদ্ভূত পরিস্থিতি মিটমাট করার জন্য পাকিস্তানকে পরামর্শ দিয়েছে ইউনাইটেড নেশন।
এই পরিস্থিতির দিকে যেমন আমরা নজর রেখেছি, খুব গুরুত্বপূর্ণ এই ইউএন এর বৈঠক এবং পাকিস্তান যে অভিযোগ নিয়ে গিয়েছিল সেই রুদ্ধদ্বার আলোচনায় পাকিস্তানি কার্যত কোণঠাসা হয়েছে, সেটা কিন্তু ইতিমধ্যেই একেবারে সর্বসমক্ষে সামনে আসছে। তবে নিরাপত্তা পরিষদের তরফ থেকে কোনো বিবৃতি কিন্তু প্রকাশ করা হয়নি। ভারত যখন এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, ভারত যখন কার্যত মকড্রিলের প্রস্তুতি নিচ্ছে, তখন পাকিস্তান কি বলছে? পাকিস্তান নিজের দেশে বলছেন ভারত আক্রমণ নিয়ে ফের মুখ খুললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। পড়শি দেশের কোথায় হামলা চালাতে পারে ভারত তা জানিয়ে দিলেন আসিফ। পাক প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট করেছেন যে পাকিস্তানে নয়, ভারতীয় সেনা নিয়ন্ত্রণ রেখা বরাবর অর্থাৎ এলওসি বরাবর যে কোনো মুহূর্তে সামরিক হামলা চালাতে পারে। গত 22শে এপ্রিল পেহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত হয়েছেন 26 জন এবং তারপর থেকে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে কার্যত এই উদ্ভূত পরিস্থিতি তৈরি হয় এবং সীমান্তে যুদ্ধের আবহ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আক্রমণ নিয়ে এমনটাই দাবি করেছেন পাকিস্তানের মন্ত্রী খোয়াজা আসিফ। ইসলামাবাদে এক সাংবাদিক বৈঠকে আসিফ বলেন ভারত নিয়ন্ত্রণ রেখা বরাবর যে কোনো সময় হামলা চালাতে পারে। অর্থাৎ পাকিস্তানের যে পা কাঁপতে শুরু করেছে এটা কিন্তু খুব স্পষ্টভাবেই সামনে আসছে এবং পাকিস্তানের এই পা কাঁপা ভারতবাসীরা কিন্তু তারই উপভোগ করছেন। কারণ যে পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেয়, যে পাকিস্তান সন্ত্রাসবাদীদের আতুর ঘর, সেই পাকিস্তান যে এখন ভারতের ভয়ে গোটা শরীর কাঁপছে তা বলাই বাহুল্য। আর এদিকে এবার নজর রাখতে হবে মোদি পুতিন বৈঠকের দিকে। মোদি পুতিন বার্তালাপ, প্রধানমন্ত্রীকে ফোন রুশ প্রেসিডেন্টের। পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাশিয়া। হামলাকারীদের শাস্তি দেওয়া হোক, মোদিকে বার্তা দিয়েছেন পুতিন। আর আমরা যখন গোটা আন্তর্জাতিক মহল ভারতের পাশে, তখন ভারতের যে সমস্ত বিরোধী কয়েকটি দল রয়েছে সেই বিরোধী দল ইতিমধ্যেই নরেন্দ্র মোদী এবং একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানা প্রশ্ন তুলতে শুরু করেছে। পেহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার পর 14 দিন পার, এখনো মাস্টারমাইন্ড অধরা। উত্তর দিন মৌন মোদী। সোশ্যাল মিডিয়া পোস্টে এমনটাই মন্তব্য তৃণমূল কংগ্রেসের। প্রধানমন্ত্রীর উদ্দেশ্য 14টি প্রশ্ন রাখা হয়েছে তৃণমূলের তরফে। সেখানে বলা হচ্ছে কেন এখনো সব জঙ্গিরা ধরা পড়ল না, তদন্তের অগ্রগতি কি, কতজন অভিযুক্তকে সরাসরি চিহ্নিত করা গেছে, চার্জশিটের আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রী কেন সর্বদলীয় বৈঠকের পরিবর্তে বিহারের নির্বাচনী প্রচারকে অগ্রাধিকার দিলেন, সেই প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের সোশ্যাল সাইটে। আগাম সতর্ক বার্তা পাওয়ার পরও কেন নিরাপত্তা সংস্থাগুলি ব্যর্থ হলো তা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের তরফ থেকে। এ নিয়ে কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। কেন কার্যকরী অ্যাকশন হলো না? হাওয়ায় হাওয়ায় কথা, খবর খাইয়ে দেওয়া হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, ছায়া যুদ্ধ, যুদ্ধ যুদ্ধ ভাব। আমরা বলছি জঙ্গিদের কেন ধরা হলো না, জঙ্গিদের কেন পাল্টা আঘাত হলো না? আর তার পিছনে যে দেশ আছে বা যা হচ্ছে, শুধুমাত্র এই করব ওই করব, মন কি বাত, বিবৃতি হচ্ছেটা কি? 14 দিন হয়ে গেল, সেই মৃতদেহগুলো, সেই পরিবারগুলো, সেই বয়ে যাওয়া রক্ত স্রোত এখনো ন্যায় বিচার পায়নি। প্রধানমন্ত্রী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে দেশের কাছে তাদের কৈফিয়ত দিতে হবে কেন কার্যকরী পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের নেই। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে গতকালই জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রের সমস্ত সিদ্ধান্তের পাশে আছেন তারা, আবার যদিও পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। इसका जो अभी चल रहा है इंटरनल सिक्योरिटी, इसमें तो हम कह दिया कि हमारा पार्टी पूरा गवर्नमेंट का साथ है, हम कभी इसको डिवाइड एंड रूल नहीं करते। এটা তো ডবল স্ট্যান্ডার্ড। কালকে ডুমুরজলাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তার যে সুন্দর হিন্দিতে তিনি বলেছিলেন যে আমরা কাশ্মীর ইস্যুতে ভারত সরকারের সঙ্গে আছি, তার মুখ্যমন্ত্রী বলছেন তিনি মালিক, তৃণমূল কোনো পার্টি নয়, কোম্পানি। সেই কোম্পানির চেয়ারম্যান কালকে বলছেন ভারত সরকারের সঙ্গে আছি, আর ওই কোম্পানির কর্মচারীরা আজকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছে এটা তো পাকিস্তানের হাত শক্তিশালী করা হচ্ছে। তখন যুদ্ধের প্রিপারেশন মারাত্মকভাবে 7 তারিখে মক ডিলের জন্য বলা হচ্ছে, সেই সময়কালে
এই ধরনের 14 দফা প্রশ্ন তুলে পাকিস্তান প্রেমীদেরকে উৎসাহিত করা হচ্ছে, টুকরে টুকরে গ্যাং জিহাদিদেরকে অনুপ্রাণিত করা হচ্ছে, এটার মধ্য দিয়ে তা প্রমাণ হয়। এই সময় বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে সকলের উচিত দেশের সরকার এবং দেশের আর্মির পাশে দাঁড়ানো। তৃণমূলের পাশাপাশি প্রশ্ন তুলছে কংগ্রেস, পাল্টা এলো বিজেপির তরফ থেকে। আর নরেন্দ্র মোদী আজ দিনভর কি করলেন সব দেখাবো বিরতির পর ফিরে এসে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকার বার্তা দিচ্ছেন, কিন্তু প্রশ্ন তুলছে তার দল তৃণমূল কংগ্রেস। আর এদিকে কংগ্রেসও কিন্তু পাল্টা প্রশ্ন তুলে দিয়েছেন। কংগ্রেসের তরফ থেকে মল্লিকার্জুন খড়গে জানিয়েছেন জঙ্গি হামলার 3 দিন আগে পেহেলগাঁওয়ে হামলার কথা গোয়েন্দারা জানিয়েছিলেন প্রধানমন্ত্রীকে, তাই কাশ্মীর সফর বাতিল করেছিলেন মোদী। কিন্তু কেন তিনি সিকিউরিটি এজেন্সিগুলিকে এই বিষয়ে জানালেন না? তাহলে তো এই ঘটনা এড়ানো যেতে পারত। এই প্রশ্ন তুলে দিলেন মল্লিকার্জুন খড়গে। পাল্টা বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে একটি শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল, একটি দলের, সর্বভারতীয় দলের রাষ্ট্রীয় সভাপতি কিভাবে এই প্রশ্ন তুলতে পারেন? 30 बेगुनाह लोग मारे गए और सरकार ने ये माना कि इंटेलिजेंस फेल्यूर है, इसको हम सुधारेंगे। जब ये मालूम है आपको, तो आप अच्छी व्यवस्था क्यों नहीं करें? ये हमारा पहला सवाल है। और मुझे ये भी इंफॉर्मेशन मिला कि 3 दिन पहले ही, हमले के 3 दिन पहले ही वहां इंटेलिजेंस रिपोर्ट मोदी जी को भेजा था और उसी लिए मोदी जी ने कश्मीर जाने का प्रोग्राम कैंसल किया था। जब इंटेलिजेंस लोग आपकी रक्षा के लिए ये कहते हैं आप जाना मुनासिब नहीं है, तो आप वही बात अपने इंटेलिजेंस लोगों को, सिक्योरिटी को, वहां के पुलिस को, वहां के बॉर्डर फोर्स को आपने क्यों नहीं इत्तला दिया और क्यों ये सुरक्षित लोगों का सुरक्षितपन क्यों नहीं किया? खड़गे साहब को क्या हो गया है? क्या क्या बोल रहे हैं? एक तरफ मीटिंग में कहते हैं कि हम देश के साथ खड़े हैं और दूसरी तरफ देश को कमजोर करने की कोशिश कर रहे हैं। जब जान रहे हैं कि तनाव बढ़ा हुआ है, राष्ट्रीय सुरक्षा का विषय है, तो उस समय प्रधानमंत्री के बारे में ये बोलना कि वो नहीं गए कश्मीर क्योंकि उनको मालूम था हमला होने वाला है, इससे बड़ा कोई गैर जिम्मेदाराना वक्तव्य हो सकता है क्या विपक्ष के प्रमुख दल के अध्यक्ष के द्वारा, राष्ट्रीय अध्यक्ष के द्वारा? मैं बहुत पीड़ा हुई है। आज हम कोई पॉलिटिक्स नहीं करना चाहते हैं। खड़गे साहब, क्या हो गया आपको? मैं आपके खिलाफ बहुत कुछ बोल सकता हूं खड़गे साहब, लेकिन नहीं बोलूंगा। আর শ্রীনগর পরিদর্শনের পর রাহুল গান্ধী সেদিন কি বলেছিলেন শোনাবো। I came here. I mentioned that I met one of the people who was injured. I also met Chief Minister and LG, and they briefed me about what had happened. And I assured both of them that myself and the entire people of Jammu and Kashmir have condemned this terrible action. And they have fully supported the nation at this time. The idea behind what has happened is to divide society, is to make brother fight brother. And it is very important that every single Indian stands united, stands together.
আর এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফের দেখা করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। গত 48 ঘন্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এ নিয়ে দ্বিতীয়বার বৈঠক করলেন দোভাল। এই মুহূর্তে পাকিস্তান ভারতের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, আর সেই পরিস্থিতিতে বারবার মোদী দোভালের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর এছাড়াও এর আগে তিনি রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ, এছাড়াও একাধিক যারা তিন বাহিনীর প্রধান তাদের সঙ্গে বৈঠক করেছেন, সর্বদলীয় বৈঠক করেছেন অমিত শাহ। ফলে স্বাভাবিকভাবেই এই পরপর বৈঠক এবং সবশেষে মকড্রিল বলেই দিচ্ছে যে কোথাও একটা বড় কিছু হতে চলেছে। আমরা যেমন এই পরিস্থিতিগুলোর দিকে নজর রাখছি, এই খবরের দিকে আমরা নজর রাখছি, তেমনি পাশাপাশি ভাবে আমরা কিন্তু নজর রাখবো অন্যান্য খবরের দিকেও। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গত দুদিন ধরে মুর্শিদাবাদ সফরে রয়েছেন। মুর্শিদাবাদের যে উদ্ভূত পরিস্থিতি গত এপ্রিল মাসের শুরু থেকে শুরু হয়েছিল, সেই উদ্ভূত পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন পরিস্থিতি শান্ত হলে যাবেন। গতকাল গিয়েছেন। গত মাসে মুর্শিদাবাদে অশান্তির পরিবেশ তৈরি হয় এবং সেই ঘটনায় একাধিক মৃত্যু হয়, জখম হন অনেকে, বহু ঘরবাড়ি পোড়ানো হয় এবং লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে সোমবার থেকে মুর্শিদাবাদ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন সুতির প্রশাসনিক সভা থেকে জেলার 167টি প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করেন মমতা। মোট 718 কোটি টাকার প্রকল্প ঘোষণা করা। এর মধ্যে মুর্শিদাবাদের 175টি জনস্বাস্থ্য কেন্দ্র এবং 12 কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ অশান্তিকে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর। বিজেপির প্ররোচনায় প্ররোচিত হবেন না, বাইরে থেকে লোক এনে অশান্তি ছড়ায়, তোপ মুখ্যমন্ত্রীর। প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোন ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো প্ররোচিত হবেন না, কোনো ভাগাভাগি করবেন না, মানুষে মানুষে ভাগ করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। আমি দাঙ্গার বিরুদ্ধে। আপনারা যদি কেউ দাঙ্গা করেন, আপনারা মানুষ দাঙ্গা করে না, দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়, আর তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ দয়া করে দেবেন না। যদি আপনারা আমায় কথা দিতে পারেন কারো কথায় দাঙ্গা করবেন না, তাহলে দিদি আপনাদের সাথে থাকবে। আর যদি দাঙ্গা করেন সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না। এটা আপনাদের কাছে আমি বলে গেলাম। এটা আমার জীবনের স্বপ্ন। আমি আলো দেখতে চাই, আমি অন্ধকার দেখতে চাই না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী এর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন। আপনি ওখানে ভাষণে বলেছেন বিজেপি দাঙ্গা করে। বিজেপি দাঙ্গা করতে গেছিল, আপনার শান্তির ছেলেরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের সঙ্গে এই পরিবারগুলোর কি সম্পর্ক আছে? মোথাবাড়িতে লাইভ করছে, বলছে পুলিশ তো আমাদের, মানে মমতার পুলিশ, এরা গুলি করবে না। হিন্দু শেষ করো, জয় শ্রীরামকে মুছে দাও। দেখেননি আপনারা লাইভে? মোথাবাড়ি যারা আছেন হাত তুলুন, হাত তুলুন আপনারা। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। লড়াই হবে। আজকে ধুলিয়ান শামসেরগঞ্জে কি করেছে ভাবতে পারবেন না। প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক দাঙ্গাকারী আপনি তো বটেই। আপনার পুলিশ 4 ঘন্টা 5 ঘন্টা চুপ করে থাকলেও আপনি দুটো এসআই দুটো লোককে আপনি সেখানে বলির পাঠা করলেন কেন? সেখানে এসডিপিওরা কি করছিল? সেখানে এসপি কি করছিল? তাদেরকে কেন সাসপেন্ড করছেন না? কার নির্দেশে সেখানে 5 ঘন্টা পুলিশ চুপচাপ ছিল তা তদন্ত করবেন না?
তার তদন্ত হওয়া দরকার। সারা বাংলা শুধু নয়, সারা দেশ জুড়ে বদনাম মুর্শিদাবাদ জেলার। মুর্শিদাবাদ অশান্তিতে 400 ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য, 280টি পরিবারকে 1,20,000 টাকার চেক। সুতিতে জানালেন মুখ্যমন্ত্রী। 40 জন নকল ক্ষতিগ্রস্তকে চেক দিয়ে এসেছেন পাল্টা শুভেন্দু। দাঙ্গা কবলিত মানুষের প্রায় 400টি পরিবারের সাথে আমরা দেখা করেছি, তাদের অনেকেরই কথা শুনেছি। ইতিমধ্যেই সরকার পরিবারগুলোর হাতে নানা রকম সাহায্য তুলে দিয়েছে, কিন্তু আজকে আমি নিজে আমার উপস্থিতিতে 280টি পরিবারকে 1,20,000 টাকা করে চেক আমরা দিয়ে এলাম, এবং যাদের আরো বড় কিছু ভেঙেছে তারা টার্ম লোন পাবে। এছাড়াও তাদের নানাভাবে সাহায্য করা হচ্ছে। মুর্শিদাবাদের পীড়িত হিন্দুদের কৃতজ্ঞতা জানাই। তারা আজকে মুখ্যমন্ত্রীর দান খয়রাতি অগ্রাহ্য করেছেন। 900-র বেশি ক্ষতিগ্রস্ত পরিবার বেদবনা থেকে মাত্র 40 জনকে জোগাড় করে পুলিশ তোলামূল তারা নকল ক্ষতিগ্রস্ত দেখিয়ে কিছু টাকা দিয়েছেন। কলকাতা হাইকোর্টে 11 এপ্রিল যে 3 জনের কমিটি হয়েছে, সেই কমিটি প্রত্যেকটা ক্ষতিপূরণ আমরা আপনাদের আদায় করে দেব। মমতা দিয়েছিল 10 লাখ, আমি এনজিওর মাধ্যমে 10,01,000 টাকার চেক নিয়ে গেছিলাম। দুটো পরিবার গ্রহণ করে বুঝিয়ে দিয়েছে হিন্দু কারা, আসল হিন্দু কে, আর জালি হিন্দু মমতা ব্যানার্জি। দিদি প্রথমে কিছু না দেখে কি বলেছিলেন? বহিরাগতরা করেছে। তারপর কি বললেন? বিএসএফ করেছে। কিভাবে? বাচ্চা বাচ্চা ছেলের হাতে 5-7 হাজার টাকা দিয়ে করেছে ইট মার, বিএসএফ করেছে। এত কিছু জানার পর এখন আপনার মনে হচ্ছে কেন আরেকটু দেখি, আরো ভাবি, আরো জানি, তারপর রিপোর্ট প্রকাশ করব? কেন? একজন পুলিশ মন্ত্রী হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে কিছু না জেনে আপনি আন্দাজে ঢিল মেরেছিলেন, বলে দিন। ভিন রাজ্যে আক্রান্ত বাংলার শ্রমিকরা। দাবি মমতার, বাংলায় কথা বললে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে। এখনো 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে। রাজ্যে রাজ্যে বিরোধ কমাতে চিঠি দিয়েছেন মুখ্য সচিব, জানালেন মমতা। আমি অনেকগুলো শুনেছি যে আমাদের লোকেদের উপরে অত্যাচার হচ্ছে। অনেক কমপ্লেন আমরা রিসিভ করছি। বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। আমার এখানেও মনে রাখবেন, যারা অত্যাচার করছেন, আমাদের এখানেও 1.5 কোটির ওপর পরিযায়ী শ্রমিক কাজ করে। তারা আমার ভাই বোন, আমরা তাদের ভালোবাসি। আমরা যদি তোমাদের ভালোবাসি, তোমরা কেন আমার ভাই বোনের গায়ে হাত দেবে? আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠিয়েছেন কমপ্লেন করে যে বন্ধ করো, কথা বলো, আগে রাজ্যে রাজ্যে বিরোধ কমাও। রাজনীতি করার জন্য রাজপাটটাকে আলাদা রাখো। রাজপাটটা সবাইকে পালন করতে হয়, রাজধর্ম পালন করতে হয়। যারা বাইরে মার খাচ্ছেন অন্য রাজ্যের লোকেদের হাতে, তাদের পরিবারদের বলবো তাদের ফিরিয়ে নিয়ে আসুন। আর আমি ডিএমকে বলবো, তাদের ওরা যে ওখানে খেটে খুঁটে কাজ নির্মাণ করে, আমাদের যে কনস্ট্রাকশনের এখানে কাজ হয়, সেই সব কাজে তাদের নিয়োগ করুন। দরকার নেই ভিক্ষে চাওয়ার, নিজের অধিকারে কাজ করুন। কেন মানবো আমরা সেগুলো? আমাদের জেলার লোকরা বাইরে কাজ করতে যাচ্ছে, তাদের উপর হামলা হচ্ছে। আপনি কি করছেন? সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছেন না কেন? আপনি নাটক করছেন এখন? আপনি জগন্নাথ ধাম নিয়ে ব্যস্ত। সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের কথা আপনার মনে ছিল?
ওয়াক অফ নিয়ে বাংলায় সমস্যা নেই, আমি আছি, আন্দোলন করুন দিল্লিতে গিয়ে। এদিন সুতির সভা থেকে ফের একবার দিল্লিতে গিয়ে আন্দোলনের বার্তা দিলেন মমতা। ওয়াক অফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াক অফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি হিন্দুর প্রপার্টিতেও নয়, মুসলিম প্রপার্টিতেও নয়, শিখ প্রপার্টিতেও নয়, খ্রিস্টান প্রপার্টিতেও নয়। আমি কখনো কারোর জমি অধিকার করি না। আর কোর্টে অলরেডি স্টে আছে, এটা সাব জুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারান্টি আমাদের, এটা মাথায় রাখবেন। ডিসিশনটা আমায় নিতে দিন, আন্দোলনটা আমায় নিতে দিন। আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন? কেন? পশ্চিমবঙ্গে কি ওয়াক অফ আইন বাতিলের আন্দোলনের জন্য এই পশ্চিমবঙ্গে কি অনুমোদন পাওয়া যাবে না? এখানে কি আন্দোলন করার অধিকার কারো নেই? এই মুর্শিদাবাদের এমপি আপনার দলের কি বলছে? পরিযায়ী শ্রমিকরা এসে মুর্শিদাবাদে দাঙ্গা করাচ্ছে বলেছে। আপনার দলের এমএলএ ভোটের আগে আমাকে হারানোর জন্য বলছে মুর্শিদাবাদে 70% মুসলমান, 30% হিন্দু, মনে করলে সব হিন্দুকে গঙ্গায় মেরে ভাসিয়ে দেবো। কোন প্রতিবাদ করেছেন? তাদেরকে নিয়ে ঘুরছেন আপনি। আপনার তো দ্বিচারিতাই নাম। দ্বিচারিতার আরেক নাম মমতা ব্যানার্জি। বাংলার মুখ্যমন্ত্রী আজকে আপনি। এতদিন পর সরকারিভাবে কেন যাচ্ছেন ওয়াক অফ আইন বিরোধিতা করতে? মুর্শিদাবাদের মানুষকে টুপি পড়াতে। বিধানসভা ডাকুন, বিশেষ অধিবেশন ডাকুন, ডেকে সেখানটায় সর্বসম্মতভাবে বিধানসভায় ওয়াক অফ আইন বাতিলের দাবিকে অনুমোদন করার, অনুমোদিত হোক। যেমন তামিলনাড়ুতে হয়েছে, কর্ণাটক হয়েছে, করুন। মুর্শিদাবাদে হিংসা কবলিত এলাকায় 400 পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত 280টি পরিবারকে 1,20,000 টাকার চেক তুলে দিলেন মমতা। দাঙ্গা কবলিত মানুষের প্রায় 400টি পরিবারের সাথে আমরা দেখা করেছি, তাদের অনেকেরই কথা শুনেছি। ইতিমধ্যেই সরকার পরিবারগুলোর হাতে নানা রকম সাহায্য তুলে দিয়েছে। কিন্তু আজকে আমি নিজে আমার উপস্থিতিতে 280টি পরিবারকে 1,20,000 টাকা করে চেক আমরা দিয়ে এলাম। এবং যাদের আরো বড় কিছু ভেঙেছে তারা টার্ম লোন পাবে। এছাড়াও তাদের নানাভাবে সাহায্য করা হচ্ছে। মুর্শিদাবাদ সফরে গিয়ে সে জেলায় হিংসায় ক্ষতিগ্রস্তদের কার্যত সাহায্য করলেন মুখ্যমন্ত্রী। বাংলার বাড়ি প্রকল্পে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিলেন ঘরের প্রতীকী চাবি। এছাড়াও পেহেলগাঁও কাণ্ডের পর জম্মু কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধে নিহত সেনা জওয়ান ঝন্টু আলী শিখের স্ত্রীকেও হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। আমি প্রথমেই ঝন্টু আলী শেখ, তেহট্টে কৃষ্ণনগরে বাড়ি, দেশের জন্য প্রাণ দিয়েছেন কাশ্মীরে। আমি তার পরিবার, তার স্ত্রী শাহনাজ শেখ এবং তার সন্তান সন্ততিদের যারা দেশের জন্য কাজ করে, আমরা তাদের স্যালুট জানাই। ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টেই চাকরি পেল, ওখানেই হোমগার্ডের চাকরি করবে। ওর ছেলে মেয়ের পড়াশুনো এবং আমাদের পক্ষ থেকে খুব সামান্য 10 লক্ষ টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো। এরপরেও যদি কোনো সাহায্য চায় আমি সবসময় আছি ওদের পরিবারের একজন হিসেবে।
ফরাক্কা ধুলিয়ান সুতি এলাকা নিয়ে নতুন সাব ডিভিশন অফিস তৈরির কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ফরাক্কা ধুলিয়ান সুতি লোকসভা ইলেকশনে মালদার সাথে পড়ে, আর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে। এই জায়গাটায় অ্যাডমিনিস্ট্রেশনকে আরো স্ট্রং করার জন্য সুতি ধুলিয়ান এবং ফরাক্কা নিয়ে নতুন সাব ডিভিশন অফিস তৈরি করা হচ্ছে। আশা করি আগামী 1 মাস 1.5 মাসের মধ্যে হয়ে যাবে। তাহলে আপনাদের কষ্ট করে আর দূরে যেতে হবে না, বাড়ির কাছাকাছি সুতি ধুলিয়ান এবং ফরাক্কার মধ্যবর্তী কোন স্থানে এই সাব ডিভিশন অফিস তৈরি হবে। এবার নজর রাখছি অন্য খবরের দিকে। হোটেলের রুফটপ বন্ধের ওপর কলকাতা পুরসভার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। ততদিন এই নির্দেশিকার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। হোটেলগুলির ওপর কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না কলকাতা পুরসভা, এমনটাই আজ নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই গোটা বিষয়টি নিয়ে কার্যত বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে এর মধ্যে রাজনৈতিক আঁতাত আছে। তো ধারাবাহিকভাবে মমতা প্রশাসন বেআইনি কাজ করে, তার টাকা পয়সা নিয়ে সে রুফটপ দিয়ে পারমিশন দিয়েছিল। এখন যেহেতু একটা আগুন লেগে গেছে, তখন তিনি এমন একটা ভাব দেখাচ্ছেন যে তিনি কিছুই জানেন না। এসব ন্যাকামো চলছে, প্রশাসনের নামে অসভ্যতা চলছে। ওই সব রুফটপের মালিকরা মমতার সঙ্গে আতাত করে মমতাকে কত টাকা দিয়েছেন বিভিন্ন সময়ে খোঁজ করুন। সুতরাং আইনকে শ্রদ্ধা না দিয়ে নিজের অধিকারকে রক্ষা না করে শাসক দলের সঙ্গে যদি কেউ ওঠাপড়া করতে চায়, তাদের পরিণতি এটা হয়। সেটা আদালত বিচার করবে, ওটা আমি মন্তব্য করবো না। জোড়াসাঁকো থানার বড়বাজার মেছুয়া ফলপট্টির আগুনে মৃত্যু হয়েছে 15 জনের। তাদের প্রত্যেককে চিহ্নিত করা হয়েছে। এই আগুনে গাফিলতি খুঁজতে কমিটি গঠনের কথা জানিয়েছেন ফিরহাদ হাকিম। কলকাতা শহরে মাঝে মধ্যেই ঘটে যাচ্ছে বড় অগ্নিকাণ্ড। এরপর এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকারি তরফে রীতিমতো ঘোষণা করে একটি কমিটি, কিন্তু বাস্তবে আদৌ কাজ হয় কি? জোড়াসাঁকোর মেছুয়ার কাণ্ডেও 14 জনের মৃত্যু সামনে আসার পরই এই প্রশ্ন সামনে উঠে আসছে। আর এরপর আমরা এই গোটা বিষয়টি নিয়েও কথা বলেছিলাম। কি বলছেন তারা, শুনুন। সব জায়গায় আমি দেখি একটা অদ্ভুত জিনিস, ঘটনা ঘটার পরে কেন এত হয়? যখন নির্মাণ করছিল বা নির্মাণ হয়েছে তখনই কেন কোনো কমপ্লেন আসে না? সেটা কাশ্মীরেও তাই। সবকিছু পরে টেরোরিস্টের বাড়ি যদি তুমি জেনেই থাকো, পরে কেন ব্লাস্ট করলে? আগে কেন তাদের সবাইকে ধরে নিলে না? আমাদের যদি কমপ্লেন আগে আসছে বেআইনি হয়েছে, নিশ্চিতভাবে ধরা যেত। কিন্তু এটা নিয়ে একটা উচ্চ পর্যায়ে আমাদের কমিশনার, পুলিশ এবং দমকলকে দিয়ে আমরা একটা ইনকোয়ারি করছি। টাকা খেয়েছিস বলেই তো আজকে এই অবস্থা হয়েছে। ঘুড়িগুলো দেখলেই তো বোঝা যায় কত টাকা ঢোকে আছে পেটের ভেতরে। বাড়িতে একটা ইট গাঁথতে পারেন না, এটা পেরেক করতে পারেন না বেআইনি ভাবে, যদি না সিলভার টনিক দেওয়া হয়। আজকে বলছেন একটা আস্ত বার তৈরি হয়ে গেল, কেউ জানতে পারলো না। কলকাতা শহরের বুকে এতগুলো মানুষ মারা গেলেন, তারা ভিন রাজ্যের মানুষ। সেই রাজ্যের কাছে বাংলার ইজ্জতটা কোথা? এই রাজ্যের কটা নির্মাণ আইনি, এখন সেটা নিয়ে প্রশ্ন উঠবে। সমস্ত বেআইনিকে প্রথমত আইনি করে দিচ্ছে, শুধু টাকা দিলে। কর্পোরেশনও নেবে আর দলের লোকেরাও নেবে, তাহলেই সব বেআইনি আইনি হয়ে যাবে। এখানে একটা আস্ত বেআইনি বার তৈরি হচ্ছে। এখানে মন্দির আছে, স্কুল আছে, হ্যাঁ, কোনো ব্যাপার না, ধর্মশালা আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, শুধু মাল দাও। আজ গ্রাউন্ড রিপোর্ট এ পর্যন্তই। আপনাদের নজর থাকুক NK TV বাংলায়।